সকাল ৮টা। দিনটা মুক্তার বিয়ের পরদিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরেই পারভিন শেখ। আশেপাশে সার্ভেন্ট আছে আরও দুজন। একজন তরকারি কাটছে তো অন্যজন রুটি বানাচ্ছে। মুক্তা ঘুমটা মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেঁকে দিচ্ছে আগুনে পুড়ে। বিয়ে বাড়িতে মেহমান আছে, সবাইকে নাস্তা দিবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাত চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ কিছু বলেনি রান্না করে আসতে, বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ। মুক্তা নিজে থেকেই সেধে এসেছে শাশুড়িকে কাজে সাহায্য করতে। নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও বসে থাকবে সে? বড্ড মেমানান হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তার মা, পই পই করে ওকে বুঝিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে গিয়ে উপস্থিত থাকে। অসুস্থ শাশুড়িকেও যেন হাতে হাতে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বুঝদার মেয়ে, বড়রা যা বলে তাই করে। এজন্য পারভিন শেখের বারবার নিষেধ করা সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে। ফাহাদ কাল বাদে পরশু সিঙ্গাপুর চলে যাবে বউকে, ফিরবে কখন তার ঠিক ঠিকানা নেই, তাই ছেলের আশেপাশে থাকতে বলেছে। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায় ফাহাদ এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে আরও ঘন্টা দুয়েক সময় নেবে। ছেলের ঘুমের কথা শুনেই চুপ করে যান পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরখ করে থতমত খেয়ে চুপচাপ ফের হাতের খুন্তিটায় পরোটা ভাজেন। মৃদুস্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমিও গিয়ে ঘুমাও, আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দিব, যাও। শাশুড়ির কথায় বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথায় ঘুমটা টেনে জড়তা চোখে এদিক সেদিক তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি কুটতে থাকা কাজের মহিলা ফুলবানুর সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখে মিটমিটিয়ে হাসছে। সেজন্য ইতস্ততায় জড়িয়ে মুক্তার শাশুড়ির দিকে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলল, আমি আপনার পাশে থাকি আম্মু, আমার সকালে ঘুমানোর অভ্যাস নেই। আর কিছুই বলল না পারভিন শেখ, চুপচাপ নিজের কাজে হাত চালালো। শাশুড়ির নীরব সম্মতি দেখে মুক্তা চায়ের কেতলিতে হাত বাড়ালো। ৭০-এর ঊর্ধ্বে বয়স্ক হেনা খানও বসে নেই। তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছে একের পর এক। পাশেই সার্ভেন্ট রূপে অল্প বয়সী মা ট্রে হাতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করতে। তখনই হৃদকে দেখল ফর্মাল ড্রেস আপে সিঁড়ি বেয়ে নিচে নামতে। হেনা খানের চোখ সেদিকে পড়তে হৃদকে ডাকলো নাস্তা করতে। হৃদ হাত ঘড়িতে সময়টা এক পলক দেখে নিয়ে ড্রয়িং রুমের মেন দরজার দিকে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পর আয়ন আসছে জরুরি কাজে, সেটা শেষ করেই করব। হেনা থেমে যায়, শুধু বলল, তাহলে কফি করে দিই তোকে, খাবি? পাঠাবো? হৃদ চলে যেতে যেতে বলল, পাঠাও। সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়ার। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই খানবাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার, বেশ সুন্দর আর পরিপাটি। বাগানের মাঝে একটা ছোটখাটো বাংলোও দেখছে মায়া। খোলা বাংলোতে আবার আধুনিকা সোফাও ফেলে বসার মতন সুন্দর পরিবেশ রেখেছে খানবাড়ির মানুষ। মায়া আর সেদিকটায় যায়নি, বরং উল্টো পথে হাঁটল। বাগানের মালিদের বাগান চর্চা করতে দেখা গেল সেদিকটায়। এগোতে চাইল মায়া। অল্প এগোতেই দেখল আরাফ খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতে লাঠি ভর করে দাঁড়িয়ে বাড়ির মালিদের এটা সেটা আদেশ করছে বাগান পরিচর্যায়। ওনাকে দেখেই মনে হয় বেশ বিরক্ত মালিদের উপর তিনি। মায়া আরাফ খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিল, কথাও হয়েছে দুজনের টুকটাক। তবে বেশিরভাগ সময়ই মায়াকে মজার ছলে হেনস্থা করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারল মায়াই মুক্তার বোন হয়, তখনই সে বেশ রসিয়ে মজা করেছিল মায়ার সঙ্গে বামুনবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হু হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়েবাড়ির মানুষজন দেখে। কিন্তু আজ মায়া নিজ থেকে আরাফ খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাফ খানকে অনুসরণ করে সেদিকটায় পা বাড়াতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচে ইট বেঁচে। বাগানের ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ায় দুহাতের কুনুই আর দুপায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল তক্ষুনি ব্যথায় দিয়ে। কেউ দেখার আগেই তাড়াহুড়ো করে উঠে বসল মায়া। লং হাতার চুড়িদার জামার উপর দিয়ে এক হাতে কুনুইও চেপে ধরে চাপল ব্যথায়। ইস ইস করে মুখে বুলিয়া উড়িয়ে হাতের তালুতে কুনুই ঘষছে। তখনই মুখের সামনে বাড়ালো কারো পুষ্টি বেষ্টি শক্তপুক্ত হাত। মায়া চমকে মাথা তুলে তাকাতেই চোখে পড়ল কুচকানো দুটো চোখের শীতল দৃষ্টি। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সাথে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় মায়ার লজ্জা লাগলো বেশ।
কিন্তু তারপরও তবদা খেয়ে যাওয়ার মতন সে থমথম করে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটিকে মায়ার বেশ পরিচিত মনে হলো, কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সেটা মনে করতে চেয়ে তাকিয়ে রইল লোকটার দিকে সে। তখনই গম্ভীর মুখ খুলল শ্যামলা বর্ণের লোকটা। নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, উঠে আসুন। এভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশের সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে বেজে পড়ে গেছেন। তখন সেটা শুনতে ভালো দেখাবে না। বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য। তাই কেউ দেখার আগে আমার হাতটা ধরে উঠে দাঁড়ানো উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত ধরে উঠে দাঁড়ালো সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে। লোকটা মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়িটার সময় দেখে নিল। তারপর পকেটে দুহাত গুজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি ফাহাদের শালি হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে পর মুহূর্তে প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ঢিল মেরেছি, তবে সঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বিয়ে, সে সুবাদে আপনাকে একটা ভালো পরামর্শ ফ্রিতে দেই। এভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না, কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন, দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন। তারপরও এইভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ, মনে থাকবে? মায়ার কি হলো কি জানি, লোকটির কথায় সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখের লোকটা এদিক সেদিক তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়া করে ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বিয়ে হয়েছেন তাই আমাদের আবারও দেখা হবে। আবার বলতে গেলে বারবার দেখা হওয়ার চান্সও আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন, কেমন? মায়া সুন্দর করে সম্মতিস্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়ো করে মায়ার পাশ কাটিয়ে সামনের দিকটায় পা বাড়ালো। কি মনে করে লোকটা ফের পিছন ফিরে তাকাতেই মায়ের সাথে চোকাচুকি হয়ে গেল। মায়ের লজ্জায় মিয়ে যেতে লোকটা তাড়াহুড়ো করে মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, ওই যে বললাম সুন্দরী মেয়েদের হুটহাট রাস্তায় পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মাথায় রাখবেন, বুঝেছেন? মায়া এবারও লজ্জিত মুখে সম্মতিস্বরূপ মাথা কাত করে মৃদুস্বরে আওড়ালো, জি আচ্ছা। তাড়াহুড়োয় আয়ন কয়েক কদম এগোতেই হঠাৎ সম্মুখে পড়ল জুই। অল্পের জন্য দুজনের শরীরে স্পর্শ লাগেনি। এর আগে সতর্কের সহিত ছিটকে সরল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তির সহিত তাকালো আয়ন। চোখে বাজল জুয়ের সদ্য ঘুম থেকে ওঠা স্নিগ্ধ মুখটা। কপাল কুচকে জুইকে এক পলক দেখে তৎক্ষণাৎ পিছনে তাকালো আয়ন মায়ের উদ্দেশ্যে। ততক্ষণে মায়াকে দেখা গেল আরাফ খানের দিকে হেঁটে যেতে। জুই তপ্ত গলায় শুধালো, সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুইয়ের কথার মাঝে আয়ন ঘুরে তাকালো ওর দিকে। জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো আয়ন, দুজন কি টুইন্স? আয়নের প্রশ্ন বুঝতে না পেরে অবুঝ গলায় শুধালো জুই, জি। আয়ন কি মনে করে আবারও পিছন ঘুরে তাকালো মায়ার দিকে। মায়াকে দেখা গেল আরেফ খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিকের ন্যায় আয়ন সে দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুইয়ের কৌতূহলী ভরা মুখটার দিকে। আয়ন আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি আরাফের দ্বিতীয় শালী আর মায়ার বোন, রাইট? কৌতূহলী জুই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলেকে নিজেদের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হলো। অবাক সুরে প্রশ্ন করল জুই, আপনি মায়াকেও চিনেন? কিভাবে? দারুণ হাসল আয়ন। হৃদকে দেখল খানবাড়ির ভেতর থেকে বের হতে। সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশের জারি করল জুয়ের উদ্দেশ্যে। বলল, জানতো বিয়ান সাহেব, আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসেন। আজ সকাল সকাল কাজের তাড়াহুড়ে বের হয়ে পড়েছিলাম, তাই কিছুই খাওয়া হয়নি আমার। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন, কেমন? আমার গলার সমস্যা হচ্ছে, এজন্য গরম পানি পান করতে হচ্ছে। জানতো, দ্রুত নিয়ে আসুন। গমগমে আদেশ করেই আয়ন হৃদের দিকে আগালো। হতবম্ব জুই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল আয়নের যাওয়ার দিকে। চেনা নেই জানা নেই একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুইকে কাজের আদেশ করল যেন শত বছর ধরে চেনা মানুষটি জুইয়ের। অথচ জুই যে এই বাড়িতে নতুন মেহমান সেদিকেও খেয়াল করল না লোকটা। এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞেস করে কার জন্য এসব, তাহলে কি নাম বলবে জুই? লোকটার নামটাও তো জানে না জুই।
খানবাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না, তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু একটা হবে এটা বেশ বুঝতে পারছে। কিছুক্ষণ আগে জুইকে বিয়ান সাহেবা বলে সম্বোধন করার কথায়। জুইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন ফের চলে যেতে যেতে তাড়া দিয়ে বলল, কি হলো জুই, দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন দ্রুত যান। আমার মাথায় পেন দিচ্ছে আপনার কফির জন্য। হতবাক জুইয়ের বিস্মিতা আকাশ ছুঁয়ে আয়নের কথায়। লোকটা জুইয়ের নামও জানে? সর্বনাশ! হতবুদ্ধি জুই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভিতরের দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে আয়ন হৃদের সাথে কথা বলায় ব্যস্ত। জুই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগালো না, বরং হৃদের ছেলেদেরকে একজনকে ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে আয়নকে দিতে। ছেলেটি কফির ট্রে হাতে নিতে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালো জুই। আপাতত সেজুতির রুমটা জুইয়ের স্বস্তির মনে হলো। মোটর পাইপ হাতে চেপে দাঁড়িয়ে মায়া। উদ্দেশ্য বাগানের চারা গাছে পানি দিবে, কিন্তু হঠাৎ করে মোটর পড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের একপাশে মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। দুজন মালির দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরল পানিতে। দুহাতে বালতি আগলিয়ে টেনে কিছুটা পথ যেতেই কোথায় থেকে দৌড়ে এগিয়ে আসলো সে টুপু নামক দামড়া ছেলেটি। ভাবি ভাবি বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনীত সহিত মায়ার হাত থেকে বালতিটা নিজের হাতে নিল। থমথমে মুখে মায়া চুপ করে দেখে গেল তপুর মুখের ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকালো কেউ শুনে নিয়েছে কিনা দেখতে। মায়ার ভয়, পাছে যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামড়া ছেলে ভাবি ভাবি বলে ডাকছে, মুখের ফেনা তুলে ফেলছে, তাহলে নিশ্চয়ই বিষয়টা দৃষ্টিকটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে। মুখ তার কানে যেতে পারে, সে ভয়ও করল মায়া। তাছাড়া এখানকার সবাই জানে মায়া এখনো বিয়ে হয়নি। এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত সম্মান দেখায় সেটাও তো জানে না মায়া। সেজন্য মায়া আর কথা না বাড়িয়ে সতর্ক সহিত এদিক সেদিক তাকাতেই চোখ পড়ল কিছু দূর বসা হৃদকে। মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটি মায়াকে ভাবি ডাকতে। মায়া খানিকটা থতমত খেয়ে যায় হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে দেখে। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকালো। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বুঝতে চাইল মায়া এখন জাতির ভাবি, ওর পিছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতে যে হৃদকে ছোটখাটো হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে গায়েব করে দিবে, সেটা সকালেই সত্যি হলো তপুর ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি ডাকায়। এখন নিশ্চয়ই এই হৃদকান মায়ার পিছনে আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই লোকটা যে সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার, সেটা আজ বুঝবে মায়ার কত সম্মান আছে সকলের সামনে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ার জীবনে এসে। এই যে মায়া এখন হৃদকানকে নির্ভয়ে নাক দেখিয়ে চলবে, সেটাই তো একমাত্র এই জাতির ভাইয়ের জন্যই তো তাই হলো, তাই না? এজন্য তো অন্তত মায়ার উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়ার। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুকে অনুসরণ করে। মনে মনে শপথ করল আজ থেকে সে হৃদ খানকে ভুলেও ভয় পাবে না, কারণ হৃদ খানের থেকে মায়ের ক্ষমতা অনেক বেশি। মায়ার কত সম্মান এই দামড়া দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বুঝাতে হবে না এই হৃদ খানকে। এখন মায়াকে অকারণে ভয় পেলে চলবে? ভুলেও চলবে না। মায়া কি মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মিলল দুজনের। হৃদ তখনও আগের ন্যায় কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে। হৃদের সাথে ফের চোখ মিলতে মায়া আবারও মুখ বাঁকালো হৃদকে। তখনই শোনা গেল কারো ঝনঝনে মুক্ত হাসির শব্দ। মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখল সকালে সেই শ্যামবর্ণের পুরুষটি হৃদের পাশে বসে আছে, মায়ের দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাফ খানের কাছে। তখনই আয়ন বলল, বাহ, বিএন সাহেব তো ভালোই মুখ ভাঙাতে পারে, তা তোর প্রতি এত মেহেরবানির কারণ কি? আপাতত আমি তার শত্রুপক্ষের আছি, তাই। আচ্ছা, এই ব্যাপার, পরিচয়টা দিয়ে দে, তাহলেই তো হয়। হৃদের মুখটা তখনই গম্ভীর হয়ে উঠল। অল্প কথায় বলল, নো নিড। কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ার দিকে। দূরপথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগে মগে করে বাগানের চারা গাছে পানি দিতে আরাফ খানের সঙ্গে।
ইতোমধ্যেই যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়ার, সেটা বেশ চোখে পড়ল হৃদের। মেয়েটা সবার সাথে সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলা এলে যত মিথ্যে থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ খান কেন যেচে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এ মেয়ে নিজের পরিচয়, নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজন দুজনের পরিচয় মিলত না, যদি না হৃদের মন সায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন ওই স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয় মিলত না, বরং সামনে থেকেও দূর হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়। হৃদ কখনো বলবে না সে কে, কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে, তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্কটা নিয়ে। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তার ভাবনায় আরও গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারাগাছে পানি দিয়ে বসল বড় ছাতার নিচে। চেয়ারে পা ঝুলিয়ে বসতেই সেখানে আগমন ঘটল মালার। হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে। টেবিলের উপর রেখে মায়া আরাফ খানের উদ্দেশ্যে জানায়, সকালের চা নতুন বউ মানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতেই আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকল। হৃদ ততক্ষণে আয়নের সঙ্গে বাড়ির ভিতরে চলে যাচ্ছিল, কিন্তু আরাফ খানের ডাকে পিছন ঘুরে তাকালো। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরাফ খানের উদ্দেশ্যে। আয়ন হৃদের পিছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরল হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখেই ভারী নিঃশ্বাস ফেলল আরাফ খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে, তারপরও বিয়ে করতে চাচ্ছে না। এই জন্য না পেরে ছোট ভাই ফাহাদকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই হৃদটা যদি বুঝতো, তাহলে আজকে নাস্তার টেবিলে চায়ের সাথে গরম গরম পিঠাও খেতে পারত ওর বউয়ের হাতের। কতটা সুবিধা হতো আমাদের বলো। আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেলল আরাফ খান। যেন এই মুহূর্তে উনার মতো দুঃখী মানুষ দুটো আর এই ধরনীতে নেই। মায়েরও বেশ মায়া হলো আরাফ খানের কথায়। বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই, এতে মায়ার কষ্ট হয়। ততক্ষণে হৃদও মায়ার পাশের চেয়ারটা টেনে আরাফ খানের মুখোমুখি হয়ে বসল। আরাফ খানের নাটকীয় কথা সবই তার কানে এসেছে, সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের অল্প কথায় যেন আহাজারি করে উঠল আরাফ খান। মায়ের কাছে ফের ভারী নিঃশ্বাস ফেলে প্রকাশ করল, দেখেছ নাতনি, ওর বিয়ের কথা বললেই সব ফালতু হয়ে যায়। আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করাই, সেটা ওর চোখে পড়ে না। আচ্ছা তুমি বলো, ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে? আরাফ খানের কথায় তক্ষুনি মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘুরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহুরির দৃষ্টিতে পরখ করে মায়া আরাফ খানকে বলল, হ্যাঁ, একটু শুকনো শুকনো লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতেই থতমত খেয়ে বসল হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না, তবে আরাফ খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতে হৃদ চাপা সরে মায়াকে ধমকে শুধালো, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগে আরাফ খান মায়ার মাথায় আদুরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে বাহ, তোমার সাথে দারুণ জমবে আমার। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসছি, নয়তো গিন্নি আমার এক্ষুনি হাঙ্গামা শুরু করে দিবে। মায়া ঘাড় কাত করে আরাফ খানকে সম্মতি দিতেই তিনি হাতের লাচিতে ভর করে বাড়ির ভেতরে চলে গেল। ওনাকে যেতে দেখে ভিতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল মায়া, আপনি আমাকে একদম ধমকাবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করায় শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, বুঝলেন? মায়ার তেরা কথায় রাগে দাঁত পিষল হৃদ। বলল, আর আমি তো শত অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি, এর আগে 4টা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসেছি। হৃদের কথায় মায়া সহমত প্রকাশ করে খুঁচা মেরে বলল, 4টা বিয়ে তো করবেনই, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনার যে রাগ, বউ টিকবে এই জীবনে আপনার? সবগুলো বউ তো এমনিতেই চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান,
না হলে শুধু 4টা বিয়ে কেন, এরপরে 10-12টা বিয়েও করতে হবে আপনার, যদি না শুধরান। তারপরেও একটা বউও থাকবে না দেখবেন। মায়ার কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়ে তার কথা কোথায় থেকে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আবারও উল্টে তাকে পাগল বানাবে এই মেয়ে। তার হৃদ মায়ের কথায় মায়াকে ফাঁসিয়ে দিয়ে বলল, যাক, অবশেষে আমার দুঃখ কেউ বুঝলেন বিয়ে সাহেবা, আমি সত্যি অনেক দুঃখে আছি। আমার বউ থাকে না আমার কাছে, বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে। এদিকে ছোট ভাই বিয়ে করে নিল, অথচ আমার বউ এখনো আমাকে স্বীকার করতে চাচ্ছে না, উল্টো আমাকে তার শত্রু ভাবে। এদিকে শীতও চলে এসেছে, রাতে যে বউকে জড়াজড়ি করে ঘুমাবো তারও কোনো উপায় নেই। আমি ভীষণ দুঃখে আছি, বুঝলেন বিয়ে সাহেবা। আপনি আমার একটা কাজ করেন, আপনি আমার একটা সঠিক বউ খুঁজেন তো, যে বউ মেন্টালি আতপাগল হবে, ঘিলুও কম থাকবে, বোকা চেহারা আর সরল হাসি থাকবে তার। আমি তো লম্বা মানুষ, তাই বউটা খুঁজবেন ঠিক আপনার মতন নাচু মেয়ে। আসলে ছোট বউকে কোলে তুলে কিস করার ফিলিংসে আলাদা। আহা, আর এই জন্য আমার ছোট বউই লাগবে কনফার্ম। তারপর এই যে আপনার গায়ের রংটা হলো ফর্সা, এই জন্য বউয়ের গায়ের রং মিলিয়ে হতে হবে হলুদ। তারপর এই যে আপনি আমার দিকে তাকান। মায়ার থুতনি ধরে হৃদ নিজের দিকে ঘুরিয়ে মায়ার নাক মুখ দেখিয়ে আবার বলল, হৃদ, এই যে আপনার মতো নাক, ঠোঁট, মুখ, গাল, চোখের ভিতরের কালো তিল, একদম সব কিছু একই রকম হলেই চলবে। তারপর এই যে ধরেন, আমি যা বলতে চাইব বউকে, সে ঠিক তার উল্টো বুঝবে, একদম আপনার মতন করে। আমার এই রকমের বউ পছন্দ। যদি আপনার অনুসন্ধানে এমন কোনো মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। আসলে শীত চলে এসেছে তো, তাই বউটা খুব জরুরি। শীতের রাতে উমের একটা ব্যাপার স্যাপার আছে না। আচ্ছা, আমি এখন তাহলে আসি বিয়ান। আপনি একটু খোঁজাখুঁজি করে দেখবেন কোথাও আছে কিনা এমন মেয়ে। ততদিন না হয় আমি আর একটু অপেক্ষা করলাম। কথাগুলো বলেই হৃদ জায়গা ছাড়ল। মায়া হৃদের দিকে চলে যাওয়ার দিকে কনফিউজড হয়ে তাকিয়ে রইল। আসলে হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজড সে। হৃদ খানকে মায়াকে বউ খুঁজতে বলে চলে গেল, নাকি মায়ের পিছনে সরাসরি লাইন মারল? কোনোভাবে কি হৃদ খান মায়াকে নিজের পাত্রী হিসেবে আঙুল তুলে দেখিয়ে গেল? কনফিউজডের মায়া ঠোঁট উল্টালো। হ্যালো এভরিওয়ান। উফ, সে ছিল আজকের পর্বটা, অনেক সুন্দর ছিল আজকের পর্বটা। আসলে হৃদের আচরণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সুন্দর লাগছে। গম্ভীর অভিব্যক্তিপূর্ণ একটা মানুষ, অস্থির। শুনছিলেন রিক্তা ইসলাম মায়ার লেখা হৃদ মায়ার প্রেমগাথা। গল্প পাঠে ছিলাম আমি তাসরোসমিম। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। আল্লাহ হাফেজ।